তারই ভিতরে অন্যতম এই ফটিকছড়ি উপজেলায় একটি বিজ্ঞান ক্লাব এবং একটি ডিবেট ক্লাব। আমরা এই বিজ্ঞান ক্লাব উদ্বোধন শেষে আমরা ডিবেট ক্লাবের জন্য আমরা যাব ফটিকছড়ি উপজেলা প্রাঙ্গণে। এই ভালো বিভিন্ন উদ্যোগের সাথে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন সবসময় আমরা সাথে আছি এবং সার্বিকভাবে আমরা চেষ্টা করছি তাদেরকে সহযোগিতা করার জন্য। আমাদের সকল কর্মকর্তাবৃন্দ আছে তাদেরকে সহযোগিতা করার জন্য। আমি আপনাদের সবার সুবিধার্থে অল্প সময়ে আমরা শেষ করবো। আমাদের এখানে সাংবাদিকবৃন্দ উপস্থিত আছেন, তারা বিভিন্ন জায়গা থেকে লাইভে প্রচার করছেন বিভিন্ন বিষয়। আমি আজকের এই সভার শুরুতে প্রথমে আমি আজকে আকিব হাসান মাহিকে অল্প কিছু বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপরেই আমাদের শুধুমাত্র আমি একটু সবার জ্ঞাতার্থে জানাই, শুধুমাত্র আমরা যে দুজনের বক্তব্য শোনার জন্য বেশি অধিকার করে আছি তারাই বক্তব্য দেবে। এরপর আমরা এখান থেকে উপজেলা থেকে চলে যাবো। আগে তুমি একটু বলো তোমার এটা কি উদ্দেশ্যে করা বা তোমার পরবর্তী প্ল্যান বলো। কেন্দ্রীয় সহসমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিকে ফুল দিয়ে বরণ করছেন আমাদের এই স্কুলের শিক্ষার্থী। এরপরে আমাদের কেন্দ্রীয় মুখপাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মুখপাত্র ওমা ফাতেমাকে ফুল দিয়ে বরণ করছেন এই স্কুলের শিক্ষার্থী। বাকি যারা আছে ওনাদের সাথে তাদেরকে বরণ করে দাও, আমাদের দরকার নেই, আমরা তো সবসময় না 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 আমি এই স্কুলে সবসময় প্রতিদিনই আছি, অন্যদেরকে বরণ করে দাও। ওনার সাথে এই যে ওনার সাথে গেস্ট আসছে আচ্ছা, অসুবিধা নেই। ওসি স্যারকে দাও, ওসি স্যারকে দাও, একজন একজনকে দিয়ে আসো। এসিলেন্ট স্যারকে দাও। আচ্ছা, আমার মনে হয় ফুল আর দরকার নাই। হ্যাঁ, আমাদের যাদের আমরা গেস্ট তাদেরকে রিসিভ করলে হচ্ছে আমরা এবার আকিব একটু বক্তব্য দাও, 2 মিনিট সংক্ষেপে বক্তব্য দেবা। অনুষ্ঠানের কেন আয়োজন করছো, কি উদ্দেশ্য, ওই পাশে কি উপস্থিত হয়েছে সবাইকে এবং আজকে আমরা এখানে যার মাধ্যমে এবং যার মাধ্যমে চিন্তামুক্তি পেয়েছি তিনি হচ্ছেন আমাদের যিনি এখানে আগমন করে আমাদেরকে সবাইকে স্বাগত করেছেন। তিনি আমাদের চট্টগ্রাম গর্ব কেন্দ্রীয় সহসমন্বয়ক খান তালাত মাহমুদ রাফুল ভাই। ওনার সাথে আমার ভালো সম্পর্ক। তো আমাদের এই উদ্যোগটা নেওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে যে যেহেতু আমরা বন্ধুদের সাথে একটা প্ল্যাটফর্ম থেকে এই চেষ্টা করছি এবং আমরা আমাদের এই প্ল্যাটফর্মটাকে সমস্ত সকলের কাছে জানান দিতে চাই। তো এই জানানটা আমরা যদি এক্সট্রা কারিকুলাম হিসেবে বাংলার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম হিসেবে শুরু করতে পারি তাহলে এটা ছিল আমাদের অন্যতম চিন্তা ভাবনা আর কি। এবং এই ক্লাব নিয়ে আমাদের সাজেস্ট করেছে যে আমাদের ওরা দেখে নিয়েছিল এই ধরনের একটা ক্লাব আপনাদের সামনে আমরা উপস্থাপন করার চেষ্টা করি আর কি। আমরা এই ক্লাবটা গঠন করে দিয়ে গেলেও কিন্তু এই ক্লাবের দায়িত্ব কিন্তু এখানে যারা সাথে শিক্ষার্থী আছেন আপনাদের এই ক্লাবটা বসাবেন, আপনারা এই ক্লাবের প্রয়োজনটা বৃদ্ধি করবেন, আপনারা আপনাদের সহপাঠী যারা আছে প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থী আছে
তাদেরকে নিয়ে যেভাবে বোঝানোর প্রয়োজন, যেভাবে যতটুকু করার প্রয়োজন আপনারা ওইভাবে ততটুকু করবেন। হয়তো জানি এই ক্লাব নিয়ে আপনাদের সবার অনেক চাওয়া পাওয়া থাকতে পারে, আমরা হয়তো সার্বক্ষে আপনাদের চাওয়া পাওয়াটা পূর্ণ করতে পারবো না, বা আপনাদের এই প্রতিষ্ঠানের এবং এখানে যারা অনুশীলন আছে প্রশিক্ষণের মাধ্যমে আপনারা আপনাদের চাওয়া পাওয়াটা পূর্ণ করে নেবেন। তো যেহেতু সবাই একটু ব্যস্ত সময় আছে, আমি আমার অবস্থান বক্তব্য এখানে শেষ করছি। আমি এই পর্যায়ে আমাদের কেন্দ্রীয় সহ সমন্বয়ক শান্তারাত মোহাম্মদ রাফিকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা একটু সাইডে যান, ওদেরকে আমার দেখতে হবে, না দেখে কথা বলা যাবে না। আসসালামু আলাইকুম। মঞ্চে উপস্থিত সম্মানিত সবাইকে আমার শ্রদ্ধা, এবং আজকের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত বিজ্ঞান ক্লাবের শুভ উদ্বোধন এবং আলোচনা সভা অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন সবার প্রতি শ্রদ্ধা এবং সালাম। আর যাদেরকে ঘিরে আজকের এই আয়োজন তাদেরকে শুভেচ্ছা। ভালো আছো তোমরা? আমার আরো বেশি ভালো লাগতো যদি স্কুলের সবাই উপস্থিত থাকতো, সংখ্যাটা কম মনে হচ্ছে। অনেক বেশি মানুষ থাকলে কথা বলতে আরো ভালো লাগে, বুঝছো? আশা রাখি সবাই ভালো আছো। তোমরা আমার জুনিয়র হবা, হ্যাঁ? সবাই তো ক্লাস 10 সর্বোচ্চ, রাইট? যেহেতু ক্লাস 10 সেক্ষেত্রে জুনিয়রই হবা, ছোট বোন সবাই আমার। যেহেতু তোমাদের জন্য আয়োজন, তোমাদেরকে নিয়ে কথা বলবো, আর অন্য জায়গায় যাবো না, হ্যাঁ? বাট আমি শুরুতেই স্মরণ করছি যারা জুলাই অভ্যুত্থানে তাদের নিজেদের জীবন যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এখানে দাঁড়াতে পেরেছি তাদেরকে। এবং তোমাদের অনেক ভাইয়ের হাত নাই, বুঝছো? হাত কেটে ফেলছে, বা হাতে গুলি লাগার কারণে সেই হাতটাও কেটে হয়ে গেছে। তোমাদের অনেক ভাইয়ের চোখ নাই, যারা দেখতে পারে না। চোখে বুলেট লাগার কারণে সে চোখে দেখতে পায় না, সারা জীবনের জন্য অন্ধ হয়ে গেছে। অনেকের পা নাই, বুলেট লেগে তাদের পা মানে অকেজু হয়ে গেছে, অনেকের পা কাটতে হয়েছে। তাদেরকে আমরা স্মরণ করি। তাদের একটা হাতের বিনিময়ে, একটা পায়ের বিনিময়ে, একটা চোখের বিনিময়ে আমরা আজকে এখানে দাঁড়ায় কথা বলতে পারতেছি। অন্যথায় আমাদের এখানে থাকার কথা ছিল না। এবং একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে কখনোই আমি এখানে এসে দাঁড়ায় কথা বলতে পারতাম না। আর আমার কাছে মনে হয় না যে বিগত কোনো সময়ে মানে এমন কোনো আয়োজন হয়েছে কোনো স্কুলে, মানে আমি এটা ফার্স্ট দেখতেছি। কারণ আমরা এমন একটা সময় ছিলাম যখন এগুলা সম্ভব ছিল না। ধরো তোমার একটা চোখ নাই, ধরো তুমি আন্দোলনে গেছো, পুলিশের বা সন্ত্রাসীদের গুলিতে তোমার একটা চোখ হারায় ফেলছো, তোমার কেমন লাগবে? ধরো একজন মা তার সন্তানকে অনেক ভালোবাসে, সেই মায়ের সন্তানের একটা হাত নাই, ধরো আমার হাত নাই, আমার আম্মুর কেমন লাগবে? ধরো আমি তোমার ভাই, বুলেটে তো নাম লেখা ছিল না যে কার মাথায় লাগবে, কার হাতে লাগবে, কার বুকে লাগবে, ছিল নাম লেখা? ছিল না। ধরো আমি তোমার ভাই, আমি রাজপথে ছিলাম, আমার বুকে এসে একটা বুলেট লাগলো, তার মানে তোমার ভাই নিহত হয়েছে। তোমার ভাই যখন মারা যাবে তখন তোমার কেমন লাগবে? 2000 ফ্যামিলি, মানে যারা শহীদ হয়েছে, এরকম প্রায় 2000 ফ্যামিলি তাদের সন্তানকে হারাইছে, 2000 বোন তার ভাইকে হারাইছে। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এখানে দাঁড়ায় কথা বলতে পারতেছি। হাজার হাজার ভাই বোনের হাত নাই, পা নাই, চোখ নাই, তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এখানে দাঁড়াতে পারছি।
তুমি নিশ্চয়ই তোমার ভাইয়ের হাত হারাইলে এটা সহ্য হবে না, খুব কষ্ট হবে। ধরো তুমি আন্দোলনে গেছো, তোমারও তো হাত হারাইতে পারতো, তাই না? আমি ওই দিন একটা ভিডিও দেখতেছিলাম, আমার কাছে একটা ভিডিও একজনে পাঠাইছিল যে আমাদের চিটাগাং, এটা নিউ মার্কেটে একদিন অ্যাটাক হয়েছে। অ্যাটাক হওয়ার পরে একটা বাসায় গিয়ে কয়েকজন আপু আশ্রয় নিছে। তো ওই বাসায় ছাত্রলীগের সন্ত্রাসীরা গেছে। ওই আপুটাকে মানে কাপড় খুলে পিটাইছে। বোঝো মানে কতটা নির্মমতা ছিল। তো ওগুলার বিনিময়ে আমরা এখানে দাঁড়াইতে পারতেছি। এই দায়বদ্ধতা কিন্তু শুধু আমার একার না, বা হচ্ছে এখানে যারা বসে আছে শুধু তাদের না, এই দায়বদ্ধতা তোমাদের। এখন তোমরা তো আমাদের থেকে ছোট, একটা সময় আমাদের জায়গায় তোমরা আসবা। যদি আবার, আমরা তো জানি না, আমাদের পূর্ববর্তী ইতিহাস খুব বাজে। যেই ক্ষমতায় আসে, মানে একটা কথা আছে, যে লঙ্কায় যায় সেই রাবণ হয়। তো সেই রাবণ আরো কেউ হতে পারে, আমাদেরকে সজাগ থাকতে হবে। ধরো তোমার ভাইকে যারা কুপায়া মারছে তাদেরকে তুমি মাফ করে দিতে পারবা? সম্ভব এটা? যেই মা তার কলিজার টুকরা সন্তানকে হারাইছে, সেই মা কি এই খুনিদেরকে মাফ করতে পারবে? সম্ভব এটা? সম্ভব না। যদি তুমি তোমার ভাইয়ের হত্যাকারীকে মাফ করে দাও, তাহলে তুমি প্রতারক, রাইট? তোমরা কি প্রতারক হবা, নাকি ভাইদের খুনিদের মানে বিচার নিশ্চিত করবে, এই সিদ্ধান্ত তোমাদের নিতে হবে। তো যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকের এই অবস্থানে দাঁড়াতে পেরেছি, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা মানে জ্ঞাপন করে শেষ হবে না। এবং শুধুমাত্র ক্ষমতার পালাবদল বা একটা সরকার পতন, এই জন্য কিন্তু তারা রক্ত দেয় নাই। আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই, যে বাংলাদেশে আমি ঠিকঠাক মতো কথা বলতে পারবো, যে বাংলাদেশে আমি আমার মতো করে লিখতে পারবো। তোমরা হয়তো এখানে অনেকেই ফেসবুক ইউজ করো, আমরা হয়তোবা তার আগে থেকে ইউজ করি। ধরো তখনকার যে সময়টা ছিল, আমরা কথা বলতে পারতাম না সহজে, আমাদেরকে বলা হতো যে পোস্ট ডিলিট কর, নয়তো ঝামেলা হবে, এরকম। এবং আমি নাট্যকলার শিক্ষার্থী, আমার নাট্যকলায় আসার পেছনে একটা অনেক বড় কারণ আছে। আমি কিন্তু আমার এসএসসি এইচএসসি দুইটাই বিজ্ঞান থেকে পড়াশোনা করা। এবং আজকে যে প্রজেক্টে দেখলাম, মানে আমি প্রজেক্ট বানাইতে খুব পছন্দ করতাম, কাইন্ড অফ অ্যাডিক্টেড ছিলাম আমি। দিন নাই রাত নাই, মানে আমি কাজগুলো এগুলো পাইলেই হয়েছে, পড়াশোনা বাদ দিয়ে এগুলো করতাম অনেক, মানে এরকম ছিল আর কি টেন্ডেন্সিটা, যে আমি কিছু একটা বানাইতে হবে। তো আমি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলাম, কিন্তু আমি নাট্যকলায় আসার পেছনে একটা বড় কারণ হচ্ছে, মানে আমি অ্যাক্টিভিজম করতে পছন্দ করি। দেখো আমরা যখন কথা বলতে পারতাম না, তো আমার ব্যক্তিগত চিন্তা থেকে আমি ভাবতাম যে আমি আমার কথাগুলা পারফর্মিং আর্টের মাধ্যমে বলবো, আমি আমার কথাগুলা অভিনয়ের মাধ্যমে বলবো। মানে আমরা যদি রাস্তায় দাঁড়ায় কথা বলতাম, আমাদেরকে আয়না করে নিয়ে যাওয়া হইতো, বিভিন্ন ভাবে টর্চার করা হতো। তো ওই জিনিসগুলাতে যেন আমি মানে আমার উপর প্রভাব না ফেলে, সেই জন্য হচ্ছে আমি নাট্যকলাটাকে বেছে নিই। কখন একটা ছেলে বা হচ্ছে একটা মেয়ে মানে অ্যাক্টিভিজমের জন্য নাট্যকলাকে বেছে নেয়? তো আমার সেই জায়গাটা থেকে নাট্যকলায় আসা, বাট আমি বিজ্ঞানের শিক্ষার্থী ছিলাম। তোমরা হয়তো অনেকে এখানে বিজ্ঞানের শিক্ষার্থী আছো, এই জন্য এই কথাটা বলা। তো আমরা এখন একটা নতুন সময় আসছি, আমাদেরকে দায়িত্ব নিতে হবে। আমরা বলতেছি না যে বিপ্লব আমরা করছি, রাষ্ট্র সংস্কারও আমরা করব। এখন দেখো আমরা বিপ্লবের যে একটা ধারাবাহিকতা আছে, এই ধারাবাহিকতাটা প্রজন্ম থেকে প্রজন্মে যদি ছড়ায় না যায়, এই বিপ্লব ব্যাহত হবে, বা এটা কখনো মানে আর দেখা যাবে 10 বছর পরে থাকবে না। যখন 10 বছর পরে আমাদের ভেতরে স্পিডটা না থাকবে, তখন 15 বছরের মাথায় আরো কাউকে না কাউকে জীবন দিতে হবে। তোমরা এখানে যারা বসে আছো, তাদের মধ্যে কাউকে না কাউকে নির্যাতিত হতে হবে। যদি আমাদের নিজেদের কাউকে না কাউকে নির্যাতিত হইতে না হয়, এখন থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। এবং এখন থেকে এই স্পিডটাকে বুকের ভিতর লালন করে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়ায় দিতে হবে। ধরো তোমার ছোট বোনটাকে বা তোমার ছোট ভাইটাকে কি আমার কি গল্প শোনানো সম্ভব? তুমি তো চোখে দেখছো, নিজ চোখে দেখছো যে কিভাবে তারা কুপায় মারছে, কিভাবে গুলি করছে, কিভাবে আবু সাইদ বুক পেতে দিছে, কিভাবে মুগ্ধ বলছে পানি লাগবে পানি, তারপর হঠাৎ করে শুট করে দিছে, মরে গেছে। বিষয়গুলো এরকম। আমার কাছে মনে হয় না যে জুলাইয়ে এমন কোন ব্যক্তি আছে যার চোখে পানি আসে না। প্রত্যেকের চোখে কিন্তু পানি আসছে।
প্রত্যেকে আমরা এটা ফিল করতে পারছি। তো এই যে এত এত মানুষ মারা গেছে, তোমার এত এত ভাইরা রক্ত দিছে, তাদের সাথে যেন প্রতারণা করা না হয়। তারা যেই স্বপ্নটা দেখে বলছে যেই বাংলাদেশের জন্য রক্ত দিচ্ছে, সেই বাংলাদেশকে প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে দায়িত্ব নিতে হবে, এবং সেই দায়িত্ব আমাদের, এবং সেই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। এখন প্রশ্ন করতে পারো যে ভাই আমরা কিভাবে রাষ্ট্র সংস্কার করব? দেখো, পরিবর্তনটা নিজের মাঝে আগে আনতে হবে। যখন তুমি পরিবর্তনটা নিজের মাঝে আনবা, তখন তুমি তোমার পরিবারটাকে পরিবর্তন করতে পারবা, পরিবারটাকে সংস্কার করতে পারবা। যখন তোমার পরিবার সংস্কার হবে, তখন একটা সমাজ সংস্কার হবে, আর মানে একটা গ্রাম সংস্কার হবে। অনেকগুলা গ্রাম নিয়ে তো আমাদের দেশ। তারপর আস্তে আস্তে এটা ধারাবাহিকতায় বাংলাদেশ সংস্কার হবে। এটা অনেক লং একটা প্রসেসিং, যে আজকে আমরা 5 আগস্টের পরে কাজ করতেছি আমরা সফল হয়ে যাবো, ব্যাপারটা এমন না। আমাদেরকে এটা লালন করে কাজ করতে হবে। যদি আমরা পারি তাহলে এটা সম্ভব। দেখো, আমি ছোট্ট একটা উদাহরণ দিই তোমাদেরকে। ধরো, অনেকেরই স্বপ্ন আছে যে আমি এসএসসি পরীক্ষা শেষ করে আব্বুকে বলবো একটা আইফোন কিনে দাও, আছে না? বা হচ্ছে ছেলেদের স্বপ্ন থাকে যে একটা সাইকেল অথবা একটা মোটর সাইকেল। এখন তোমাকে চিন্তা করতে হবে যে আমার আব্বুকে যে আমি বলবো একটা আইফোন কিনে দাও, তো আমার আব্বুর কি সেই সামর্থ্য আছে? বা হচ্ছে আমার আব্বু যে চাকরি করে, সেই চাকরিতে সে কত টাকা পায়? যদি আমার আব্বু একটা মিডল ক্লাস জব করে, তখন আমাকে বিবেচনা করতে হবে যে আমি যে আইফোনটা চাচ্ছি, আমার আব্বু আমাকে আইফোনটা দিচ্ছে, কিন্তু আমি বুঝতে পারতেছি যে তার যে বেতন, সেই বেতনে আমাকে আইফোন কিনে দেওয়ার ক্যাপাবিলিটি সে রাখে না। তোমাকে আইফোন চাওয়ার আগে কোয়েশ্চেন করতে হবে তোমার আয়ের উৎস কি, তারপর তোমাকে আইফোন চাইতে হবে। এখন তুমি যদি মনে করো যে আমি তো আইফোন পাইছি, যেভাবে আসুক টাকা, সেই টাকা দিয়ে আমি আইফোন পাইছি, আমার আইফোনটা ম্যাটার, কোথা থেকে টাকা আসছে এটা ম্যাটার না, তাহলে তুমি প্রতারক। কারণ তোমাকে আগে টাকার উৎস জানতে হবে। আজকে সবার একটা হোমওয়ার্ক, বাসায় গিয়ে তোমার আব্বু আম্মুকে জিজ্ঞেস করবে তোমার আয়ের উৎস কি, ফেয়ার কিনা। যদি ধরো যারা এমপি মন্ত্রী হয়, তারা তো কারো না কারো বাবা, কারো না কারো মা, তাদেরও কেউ না কেউ সন্তান। যদি আমরা পরিবারটাকে ঠিক করতে পারি, তাহলে রাষ্ট্র এমনি ঠিক হয়ে যাবে। তো নিজেকে কোয়েশ্চেন করতে হবে, পরিবারকে কোয়েশ্চেন করতে হবে। এবং এই যে আজকে একটা বিজ্ঞানাগার উদ্বোধন হলো, এটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। তোমরা আগামী সম্পদ, বা হচ্ছে আমরাই আগামী সম্পদ। এখন সবাই তো আর সব দিকে যাবে না, কেউ কেউ বিজ্ঞানী হবে, কেউ কেউ প্রশাসনে যাবে, কেউ কেউ রাজনীতি করবে, এক একজন এক একজনের জায়গায় যাবে। কিন্তু সেই জায়গাটা নিয়ে তো আমার কাজ করতে হবে। আমি যদি এই লিডিং নিয়ে কাজ না করতাম, তাহলে আমি আজকে এখানে আসতে পারতাম? পসিবল ছিল? দেখো, হুট করে কিছু হয় না, প্রত্যেকটা জিনিস হচ্ছে প্র্যাকটিসের ভিতর দিয়ে হয়। তোমার সেটাকে চর্চা করতে হবে, সেই টার্গেট নিয়ে তোমাকে কাজ করতে হবে। যদি তুমি সেই টার্গেট নিয়ে কাজ করতে পারো, তাহলে সেটা সম্ভব গেইন করা। কিন্তু তুমি যদি সেই টার্গেট নিয়ে কাজ করতে না পারো, তাহলে সম্ভব না। আর পৃথিবীতে অসম্ভবের কিছুই নাই যদি তুমি চেষ্টা করো। যদি তুমি চেষ্টা করো, তাহলে তোমার পক্ষে সবকিছুই সম্ভব। তার মানে তোমাকে গোল সেট করতে হবে। এই যে বিজ্ঞানাগারটা হয়েছে, এটা জাস্ট উদ্বোধন হলো আর এটা পড়ে থাকলো, এটা কোনো কাজে আসলো না, তাহলে এই উদ্বোধনের কোনো লাভ নাই। আমি জাস্ট এখানে আসছি, উমা আপু ঢাকা থেকে আসছে, এই জিনিসগুলো হচ্ছে ভ্যালুলেস হয়ে যাবে। আমরা যে সময়টা এখানে ব্যয় করতেছি, সেটা ভ্যালুলেস হয়ে যাবে যদি এটা প্রপার ইউজ না হয়। এই জন্য এটাকে প্রপারলি ইউজ করতে হবে। এটাকে ইউজ করে যেন একজন বিজ্ঞানী হতে পারে। তো অনেক কথাই বলার ছিল, অনেক গল্প বলার ছিল, কিন্তু সবাই তো এখানে নাই, জন্য আজকে বলবো না, অন্য আরেকদিন আসবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং রাষ্ট্র সংস্কারের সাথেই থাকো। বিপ্লব দীর্ঘিত হয়ে যাও। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ সন্তান মাহমুদ রাফি। আমার মনে হয় সবাই তার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। আমরা আন্দোলনের সময় রাফিকে চিনতাম, আমরা আন্দোলনের সময় ফাতেমাকে চিনতাম। এমন অনেকেই আছে যারা নিজের চোখে দুজনকে সামনাসামনি দেখাটাকে একটা বিশাল সৌভাগ্যের মতো মনে করছে। 5ই আগস্ট আপনারা যারা এই দুজন আমাদের মাঝে আসছেন, তারা আপনারা কিংবদন্তিতে পরিণত হয়েছে, এটা বললে অত্যুক্তি হবে না। আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছি এবং মানে আমার
পিছনে ফিরে তাকালে আমার এই স্টুডেন্টের সাথে তো প্রায় কথা হয়। ও জাহাঙ্গীরনগরে পড়েছে ফার্মেসিতে। তো ছাত্রাবস্থায় আমাদের যে স্বপ্নের জায়গাগুলা, সেই স্বপ্নের যে সর্বোচ্চ চূড়া আপনারা ছুঁয়েছেন। যাই হোক, আমার খানতালাত মহিদ রাফের বক্তব্য শুনলাম। আমি এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মুখপাত্র ফাতেমাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। যখন আকিবের সাথে ঢাকায় দেখা হয়েছিল, তখন আকিব যেটা আমাকে বলার চেষ্টা করে যে আপু আপনি ফটিকছড়ি আসেন, আপনাকে সংবর্ধনা দিব। তখন আমি ওকে বলি যে আমার তো আসলে সংবর্ধনা দরকার নাই, আর আমার যেটা ইচ্ছা ছিল যে একদম উপজেলা পর্যায়গুলোতে যদি বিজ্ঞান ক্লাব বাড়ানো যায় তাহলে হয়তো এটা একটা লং লাস্টিং কিছু হবে। তখন আকিব সাথে সাথে আমার কথাটাতে সাড়া দেয় এবং সে কিছুদিনের মধ্যে আমাকে কন্ট্যাক্ট করে যে আপু আমরা একটা স্কুলের মধ্যে বিজ্ঞান ক্লাব বানাতে যাচ্ছি, আপনি কি আসবেন কিনা। তো আমি খুবই মানে খুশি যে আমার গ্রামে এখানে একটা বিজ্ঞান ক্লাব উদ্বোধন করার সুযোগ আমার হয়েছে। যদিও এখানে রাফি যেটা বললো যে একটা ক্লাব উদ্বোধন করলাম, এটা বছর পর বছর পড়ে থাকলো, তাহলে এটাতে কোনো লাভ নেই। আমার নাম ফলকে কিছুদিন পরে ধুলাবালি উড়া শুরু করবে। তো যেটা দরকার, আমাদের যারা ছাত্রীরা আছেন আপনারা, তাদের নার্চার করাটা দরকার। এবং নার্চার করার জন্য কিছু স্টেপ, এটা আমি জানি না যে আপনাদের এই যে আপনাদের যে কৌশল, মানে আপনাদের যে এত এত সম্ভাবনা, এটা রাষ্ট্র আসলে কতটা অ্যাকনোলেজ করে। আমাদের বাংলাদেশের শেখ হাসিনার 15 বছর আমি বলবো না, এর আগে যে বিগত 53 বছরের যে শাসনামল, বাংলাদেশের রাষ্ট্রের শুধুমাত্র কিছু সুবিধাভোগী ছাড়া বেশিরভাগ মানুষ কিন্তু এই রাষ্ট্রের কোনো ধরনের ফ্যাসিলিটিস পায় নাই। এখানে স্কুল করা থেকে শুরু করে আমাদের শিক্ষক নিয়োগ সবকিছুই দেখা যায় খুবই ব্যক্তিগত পর্যায়ে। এলাকার একজন ধনী ব্যক্তি, উনি এলাকায় একটা স্কুল করে দেন, সেই স্কুলটা তার দায় নিয়ে করতে হয়, স্কুল শিক্ষকও তার নিয়োগ করতে হয়, এবং সরকার কিন্তু কোনো দায়িত্ব কখনো নেয় না। যার ফলশ্রুতিতে কি দাঁড়ায় যে আমাদের শিক্ষকদের কিন্তু প্রপার বেতন নাই, আমাদের স্কুলগুলোতে প্রপার শিক্ষক নাই, আমাদের প্রপার ক্লাসরুম নাই। তো আমি কিভাবে এক্সপেক্ট করতে পারি যে আমাদের স্কুলগুলোতে কোয়ালিটি এডুকেশন হবে। এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার এমনই দুরবস্থা, এখানে যত সার্ভিস আছে সবগুলো প্রচন্ড পরিমাণে শহরমুখী। আমি যখন ঢাকা শহরে গিয়েছিলাম, বিশেষ করে আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য ঢাকায় যাই, তখন আমি প্রথম যুক্তি দিয়ে একটা জিনিসকে কিভাবে এক্সপ্লেন করতে হয়, কিভাবে যুক্তি দিয়ে চিন্তা করতে হয়, এই বিষয়গুলো কিন্তু আমি ঢাকায় গিয়ে শিখি। কারণ আমরা যখন কি বলবো একটা বিষয়কে এক্সপ্লেন করি, আমার পারিবারিক সমস্যা বলি, আমার সামাজিক সমস্যা বলি, সবকিছুকে দেখার কিন্তু একটা দৃষ্টিভঙ্গি আছে। এই দৃষ্টিভঙ্গি গুলা কিন্তু তৈরি হয় আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে। কিন্তু আমাদের বিগত 53 বছরে যে ধরনের শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা পড়াশোনা করে এসেছি, সেটা কিন্তু আমাদের চিন্তাটাকে আসলে বিকশিত করে না, আমাদেরকে ভাবতে শেখায় না। আমাদেরকে শুধু ক্লাসরুম গুলোতে শেখানো হতো যে কিভাবে মুখস্থ করতে হয়, কিভাবে পরীক্ষার খাতায় একটা বিক্রিয়া লিখে দিয়ে আসতে হয়, এতটুকু পর্যন্ত আমাদের সৃজনশীলতা। এবং এই যে শুধুমাত্র পরীক্ষায় নম্বর পাওয়ার জন্য আমরা পড়াশোনা করে আসছি, এটার কারণে আমাদের যে চিন্তা ভাবনা করার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা কিন্তু দিন দিন নষ্ট হয়ে গেছে। এবং আমি যখন বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে পড়াশোনা করতে যাই, তখন আমি প্রথম খেয়াল করি যে আসলে যুক্তি দিয়ে একটা জিনিসকে এক্সপ্লেন করা যায়, যুক্তি দিয়ে আসলে ভাবা যায়। এবং যে কোনো আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট, আমরা আমাদের বইগুলোতে তো প্রচুর বিক্রিয়া পড়ি। আমরা ফিজিক্স পড়ছি, ফিজিক্সের মধ্যেও কিন্তু অনেক এক্সপেরিমেন্ট থাকে। আমরা যখন কেমিস্ট্রি পড়ছি, বায়োলজি পড়ছি, আমাদের অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে কিন্তু এগুলো শেখার বিষয় থাকে। আপনারা যদি বিদেশে যান, ইউএসএ তে যান বা ইউরোপে যান, তারা কিন্তু এতটা বুঝেই পাবে, মানে বইয়ে লেখা থাকবে, আমরা মুখস্থ করে গেলাম, শিক্ষক বোর্ডের মধ্যে লিখে দিল, আর আমরা পরীক্ষার খাতা মুখস্থ লিখলাম। এটাকে তারা পড়াশোনা বলে না। তাদের ওখানে ক্লাসরুম থাকে, ক্লাসরুমের সাথে অ্যাটাচ ল্যাব থাকে, সেই ল্যাবের মধ্যে তাদেরকে প্র্যাকটিক্যাল
শেখানো হয়, তাদের বইয়ের মধ্যে যা যা আছে সেগুলোকে প্র্যাকটিক্যালি তাদেরকে শেখানো হয়, এবং তারা খুবই সৃজনশীল একটা প্রক্রিয়ায় কোনো প্রকার মুখস্থ না করে শুধুমাত্র প্র্যাকটিসের মাধ্যমে, যেহেতু তারা ল্যাবে এক্সপেরিমেন্ট করছে, ওটার মাধ্যমে কিন্তু তাদের ওটা স্মরণে থাকে এবং তারা আরো অনেক সৃজনশীল ভাবে কিন্তু একটা টপিককে বুঝতে পারে। কিন্তু আমি যদি বর্তমানে কিন্তু আমি একটা কথা বলতে পারি যে আমাদের শিক্ষকরা কিন্তু অনেক চেষ্টা করে, আমাদের শিক্ষকদের মধ্যে কিন্তু অনেক ইচ্ছা আছে যে আমাদের স্টুডেন্টদেরকে আমরা শিখাবো। যখন আমি স্কুলে ছিলাম আমাদের খুবই লিমিটেড রিসোর্স ছিল চট্টগ্রামের ইসলামী পাবলিক কলেজে, আমাদের খুব বড় ল্যাব ছিল এরকম না, মানে ল্যাবের মধ্যে ঠিকঠাক মতো তেমন আপনার ইয়ে ছিল না, কি বলে কেমিক্যাল তেমন কিছু ছিল না, শুধুমাত্র ওই হাতে কলমে যা একটু শেখানো যেত। তো আমার মনে আছে যে আমি কেমিস্ট্রির প্রতি আমার ইন্টারেস্টটা কিভাবে তৈরি হয়। একদিন আমাদের কলেজের একজন স্যার, যে কেমিস্ট্রি স্যার, উনি হুট করে একটা ইয়ে নিয়ে আসেন, মানে কি বলে যে একটা ল্যাম্প নিয়ে আসেন এবং কিছু কেমিক্যাল ঢালেন, মানে কেমিক্যাল হচ্ছে একটা চামচের একটা স্প্যাচুলার মধ্যে কিছু কেমিক্যাল নেন, কেমিক্যাল নিয়ে উনি আগুনের মধ্যে যখন দেন তখন দেওয়ার পর আগুনটা ডিফারেন্ট ডিফারেন্ট কালার হয়। একটা কেমিক্যাল দেওয়ার পর সবুজ কালার, আরেকটা দেওয়ার পর নীল কালার, আরেকটা দেওয়ার পর কমলা কালার, এই যে মানে অনেকগুলো কালার হচ্ছে, এক একটা কেমিক্যাল দিলে এক একটা কালার হচ্ছে। আমরা সবাই ওইটা দেখে খুশি, আমরা জানি না ভিতরে কি হচ্ছে, কিন্তু এই এক্সপেরিয়েন্সটা আমাদের এত ভালো লাগে, মানে এত ভালো লাগে যে এরপর আমার মধ্যে কিন্তু কেমিস্ট্রি নিয়ে একটা আলাদা ইন্টারেস্ট তৈরি হয় যে না আচ্ছা কেমিস্ট্রি পড়লে কি হয়, কেমিস্ট্রি পড়লে এরকম রিঅ্যাকশন শেখা যায়, রিঅ্যাকশন হলে লাল নীল হলুদ কমলা অনেক অনেক ধরনের কি কেমিক্যাল তৈরি হয়, মানে খুবই স্টাইলিশ। কিন্তু ওই ছোট একটা জায়গা থেকে কিন্তু আমাদের সায়েন্সের প্রতি ইন্টারেস্টটা তৈরি হয়েছিল। তো এই যে বাচ্চাদের মধ্যে যে মানে ওই চাইল্ডিশ, তার যে একটা ইয়ে থাকে, কল্পনা শক্তি থাকে, তার যে একটা জানার ইচ্ছা থাকে, তার যে ছোট একটা আকাঙ্ক্ষা থাকে, ওগুলোকে যদি আমাদের শিক্ষকরা নার্চার করতে পারে, আমাদের স্কুলগুলো নার্চার করতে পারে, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ জেনারেশনটা অনেক কিছু যুক্তি দিয়ে কথা বলা শিখবে, কল্পনা করা শিখবে, এবং আমরা যে বলি যে আমরা ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, সেই বাংলাদেশটা আসলে একটা যুক্তি নির্ভর, এবং আমাদের স্টুডেন্টরা দেখা যাবে তখন অনেক বেশি এফিসিয়েন্ট হয়ে তাদের চিন্তাগুলোকে, তাদের কাজগুলোকে শিখতে পারবে। তো হয়তো অনেক মানে ইয়ে হয়ে যাচ্ছে, ছড়ানো কথা হয়ে যাচ্ছে, হয়তো আপনারা আরো যখন বড় হবেন তখন আমার কথাগুলো বুঝতে পারবেন, যখন আপনারা আপনাদের জুনিয়রদের সামনে বসে থাকবেন। তো শুধু আমি এতটুকু বলতে পারি যে আপনাদের পাশে একটা কম্পিউটার ল্যাব আছে, যেটাতে আনফরচুনেটলি কোনো কম্পিউটার নেই। তো এটা দেখে আমি খুব অবাক হলাম, একটা ল্যাব আছে কিন্তু ল্যাবের মধ্যে কোনো ইকুইপমেন্ট নেই। আবার আমি যেটা আপনাদের বিজ্ঞান ক্লাব আছে সেখানে আপনাদের কোনো প্রপার কেমিক্যাল নেই, কার্বনিক অ্যাসিডের একটা ইয়ে দেখলাম, সলিউশন দেখলাম, সেটার মধ্যে ধুলা পড়ে গেছে। তো যেটা সবচেয়ে বেশি এই মুহূর্তে দরকার, আমাদের উপজেলা পর্যায় পর্যন্ত যে ল্যাবগুলো আছে সেখানে যাতে হচ্ছে আমাদের প্রপার কেমিক্যাল সাপ্লাই থাকে, আমাদের কম্পিউটার ল্যাবগুলোতে প্রপার কম্পিউটার সাপ্লাই থাকে। আর আরেকটা বিষয় আমার মনে হয় যে জানাটা দরকার, সেটা হচ্ছে যে ইন্টারনেটকে কিভাবে এফিশিয়েন্টলি ইউজ করা যায়। আমাদের সবার সাথে কিন্তু সেলফোন আছে, আমরা সবাই ইউটিউবের অ্যাক্সেস আছে, গুগলের অ্যাক্সেস আছে, কিন্তু আমরা কিভাবে এফিশিয়েন্টলি আমাদের ফোনটাকে মানে একটা জ্ঞান আহরণের জন্য ব্যবহার করতে পারি, সেটা কিন্তু আমাদের স্কুলগুলোতে শেখানো হয় না। তো এখানে স্পেসিফিক্যালি আমাদের স্টুডেন্টরা কিভাবে করে আসলে এফিশিয়েন্টলি ইউটিউবে, আমরা যেটা আজকে বাচ্চারা যেটা দেখাচ্ছিল আমাদেরকে কি বলা যায় কার্বন শোষণের একটা প্রক্রিয়া দেখাচ্ছিল, এটা কিন্তু আপনারা যদি ইউটিউবে যান 2-3 মিনিটের ভিডিওর মধ্যে কিন্তু সবকিছু চলে আসে। এবং যে জিনিসটা আপনি বইয়ে পড়তে গেলে 10 পাতা আপনার পড়তে হবে, 1 ঘন্টা 2 ঘন্টা সময় চলে যাবে, আপনি যদি ইউটিউবে একটা ছোট ভিডিও দেখেন, একটা ছোট শর্ট ভিডিও দেখেন 2 মিনিট 3 মিনিটের, পুরো প্রসেসটা আপনার জানা হয়ে যাবে এবং আপনার কিন্তু আরো অনেক বেটার ওয়েতে আপনি জানবেন। তার মানে আমাদের ইন্টারনেটটা আমরা কিভাবে এফিশিয়েন্টলি ইউজ করতে পারি সেটা নিয়েও কিন্তু আমাদের প্রপার জানাশোনা থাকা দরকার এবং প্রপার ট্রেনিং সেশন থাকা দরকার। তো আমি খুব বেশি কথা বলবো না, আমি আসলে আপনাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, এটাতে আমি অনেক বেশি খুশি। আর আমার মানে ফটিকছড়িতে এসে আমি আজকে আপনাদের জন্য কিছুটা কন্ট্রিবিউট করতে পারলাম, এটার জন্য আমি আসলে কৃতজ্ঞ। আর আমি এক্সপেক্ট করবো যে আমাদের যারা মেয়েরা আছে অনেক প্রতিবন্ধকতা পার হয়ে কিন্তু আমাদের এতটুকু পর্যন্ত আসতে হয়। আমি নিজে শহরে বড় হয়েছি, কিন্তু আমারও কিন্তু প্রচন্ড পারিবারিক সামাজিক প্রতিবন্ধকতা পার হয়ে ঢাকা পর্যন্ত যেতে হয়েছে।
আমার ফ্যামিলি কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে একটা মেয়ে ঢাকায় একা গিয়ে পড়াশোনা করবে, এটা কিন্তু আমাদের চিটাং এর মানুষ নিতে পারে না। কিন্তু আমি কিন্তু এটা করেছিলাম, আমার সম্পূর্ণ পরিবার এবং সমাজের একটা চাপের বিরুদ্ধে গিয়ে আমি কিন্তু ঢাকা পড়াশোনা করতে যাই। তো আমার ইয়ে হচ্ছে যে আমাদের মধ্যে যদি সম্ভাবনা থাকে, আমাদের সোসাইটি যাতে আমাদেরকে সেটাতে সাহায্য করে, আমাদেরকে যাতে সামনে এগিয়ে নিয়ে যায়। কিন্তু আমি জানি যে আপনারা আবার নিজের বাড়িতে ফেরত যাবেন, কাউকে হয়তো বিয়ের প্রেশার দিবে, কাউকে হয়তো বলবে তোকে দিয়ে কিছু হবে না। এই যে সবাই যে কি বলা যায়, সবার সম্ভাবনা গুলোকে যে দিন শেষে পরিবার আর সমাজের মধ্যে মেরে ফেলা হয়। এবং মেয়েদের তো একটা বড় সমস্যা হচ্ছে এখানে বাল্য বিবাহের সমস্যা, মানে ক্লাস 9-10-এ ওঠার সাথে সাথেই তাকে একটা স্টিলিং এর শিকার হতে হচ্ছে, তাকে সামাজিক ভাবে বিয়ে দেওয়ার একটা প্রেশার থাকে। তো এই সব কিছু কিন্তু আমাদের সামাজিক ভাবে মোকাবেলা করতে হবে। এবং আমি আশা করব যে আপনারা এখানে যারা আছেন, আগামী 5 বছর পর 10 বছর পর আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, চুয়েট, বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করতে যাবেন। এবং আপনারা এই যে ফটিকছড়ি, এই একটা উপজেলা, বাংলাদেশের বৃহত্তর উপজেলা, কিন্তু ঢাকায় কিন্তু ফটিকছড়ি থেকে মানুষ খুবই কম যায়। তো আমি এক্সপেক্ট করবো যে আজকে থেকে 5 বছর পর 10 বছর পর শুধুমাত্র বাংলাদেশ না, পৃথিবীর বিভিন্ন প্রান্তে আপনারা ছড়িয়ে পড়বেন এবং আপনাদের এই যে ছোট একটা উপজেলা, সেই উপজেলাটাকে নাম আপনারা উজ্জ্বল করবেন। এবং আমি এক্সপেক্ট করবো যে আজকে থেকে 10 বছর পর হয়তো আপনাদের একজনের সাথে আমার দেখা হয়ে যাবে এবং আপনারা একজন বলবেন যে আপু আপনার কারণে আমাদের অনেক উপকার হয়েছে, আপনাকে দেখে আমি ইন্সপায়ার্ড। এতটুকুই আমার জন্য অনেক বেশি। তো আমি এক্সপেক্ট করবো যে আপনারা পড়াশোনাটা মনোযোগ দিয়ে করবেন, চারপাশের দিকে না তাকায় ভালো মতো পড়াশোনা করে আজকে থেকে 5 বছর পর 10 বছর পর যাতে সারা পৃথিবীতে আপনাদের নাম থাকে, সারা বাংলাদেশের ভালো ভালো প্রতিষ্ঠানগুলোতে আপনারা পড়াশোনা করতে যান। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।